আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ, এই দেশের কৃতি সন্তানরা ফোরাম অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের জুলাই স্মরণ সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত প্রকৌশলী এবং আর্কিটেক্টসবৃন্দ, সুধীমণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত সহকর্মীবৃন্দ। গণমাধ্যমের সম্মানিত সহকর্মীবৃন্দ এই কারণে বললাম যে আমিও একটা ছোট্ট গণমাধ্যমের আমার হাত দিয়ে তৈরি হয়েছিল এবং আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। তা আমি আপনাদেরই একজন, এই জন্যই সহকর্মী বললাম। আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি জানতে পারলাম যে এখানে জুলাই যুদ্ধে যারা ইঞ্জিনিয়ারদের মধ্যে শহীদ হয়েছেন তাদের 16টি পরিবার এখানে উপস্থিত আছে। সেই পরিবারের একজন শিশুকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব, কেউ একটু এগিয়ে দেন। শহীদ পরিবারের কোনো শিশু এখানে উপস্থিত থাকলে একটু আসেন, একজন শিশু আসবে। আসো, সন্তান হলেও হবে, তুমি আসো, ইউ প্লিজ কাম। ঠিক আছে, দুইজন একটু স্টেজে আসো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ছোটই আমার দরকার ছিল, অসুবিধা নাই। আমি কেন তাদেরকে কষ্ট দিলাম? একটু আগে এই সম্মানিত পেশাজীবীদের নেতা, দীর্ঘদিন যিনি এই অঙ্গনকে নেতৃত্ব দিয়েছেন, ঐক্যের নেতৃত্ব, জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান সাহেব, তিনি বলে গেছেন জুলাই না হলে আজকে এই আয়োজন আমরা করতে পারতাম না, এখানে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না, আমিও বিরোধী দলীয় নেতা হতে পারতাম না, আজকের এই আয়োজনের প্রধান অতিথি হতে পারতাম না। সুতরাং যারা জীবন দিয়ে জুলাই এনে দিয়ে গেল, আমরা তাদের কাছে ঋণী। এই কারণেই আমি ডেকেছি যে আমার গলায় এই যে বেজটা পরিয়ে দেওয়া হয়েছে, এটি তাদের ত্যাগের ফসল। আমি এই বেজটা তারই এক সন্তানকে পরাই দিলাম। তাদের কাছে আমরা চিরঋণী। এ ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই, কিন্তু তাদেরকে সম্মান করার দায়িত্ব আমাদের। সম্মানিত প্রকৌশলীবৃন্দ এবং স্থপতিবৃন্দ, বাংলাদেশটা আমাদের সবার। এই জন্যেই 24-এর আন্দোলনে সকল পেশা, সকল মত পথের মানুষ একই মোহনায় মিলিত হয়ে গিয়েছিলেন। এখানে বয়স বাধা মানে নাই, এখানে ধর্ম বাধা মানে নাই, এখানে দল বাধা মানে নাই। যারাই মজলুম তারা আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম। আমাদের এই ঐক্যের কাছে ফেসিবাদ পরাজয় মানতে বাধ্য হয়েছিল। আল্লাহ তাআলার রহমত নেমে এসেছিল ঐক্যের কারণে। এর আগে 2009 সাল থেকে শুরু করে আমরা 23 সাল পর্যন্ত আন্দোলন করেছি। 24-এ ছাত্রদের এই আন্দোলনের আগে কোনো রাজনৈতিক দলের আন্দোলন হয়নি। 24 জানুয়ারি 7 তারিখ নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই চুপচাপ হয়ে গিয়েছিলেন, জেলে ছিলাম। একা নই, যেমন আমাদের দলের নেতৃবৃন্দ ছিলেন, তেমন বর্তমান সরকারি দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, একসাথে ছিলাম। 7 তারিখের ভোট হয়ে যাওয়ার পরে মলিন মুখ নিয়ে সবাই আমার রুমে আসলেন। সবাইকে বসালাম, তৌফিক অনুযায়ী জেলের ভিতরে যে মেহমানদারি করা যায় সেটা করলাম। তারপরে বললাম যে আপনারা কি ভাবছেন।
তাদের বক্তব্য ছিল সহজে কিছু হবে না, 2041 সালকে সামনে রেখে আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে। বললাম কেন, এর আগে নয় কেন? বললেন কোনো লক্ষণ দেখছি না। দফায় দফায় অনেক আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি। তখন আয়নাগর ছিল না, গুমের কথা বলেছেন। আয়নাগর শব্দটা পরে আবিষ্কার হয়েছে। যে আমরা এগুলা সব কিছুর পরে আমরা ব্যর্থ হয়েছি, আমরা ফেসিবাদকে সরাতে পারিনি, হটাতে পারিনি। আর ওরা 41 সালের কথা বারবার বলছে, তারা সম্ভবত সেইটাই ধরে রাখবে। আমি বলেছিলাম আশাবাদী হন, আল্লাহর রহমত কখন কিভাবে নেমে আসে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার কথায় দেখলাম কেউ আস্থা আনলো না, খুশি হলো না, তাদের এক্সপ্রেশনে কোনো পরিবর্তনও দেখলাম না। এই লোকেরাই যখন 5 তারিখের ঘটনা ঘটলো, তখন কেউ কেউ পাশাপাশি বসেছে। একজন জিজ্ঞেস করলেন কি হলো? আমি বললাম আপনিই বলেন কি হলো। বলে দিস ইজ মিরাকল। এইটাই আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মজলুমদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য উপহার। আসলে আমাদের কারো আন্দোলনে কিছু হয়নি, আল্লাহ তাআলার রহমতের ফলেই হয়েছে, এটা প্রথমে স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলা সেই জাতিরই ভাগ্যের পরিবর্তন করে দেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে। এটা কোরআনের আয়াত, আমরা সবাই জানি। এখানে যদি যুব সমাজ জেগে না উঠত, and do it or die, এই কর্মসূচিতে না যেত, আর আমরা যদি সবাই মিলে তাদের পাশে না দাঁড়াতাম, তাহলে এই আন্দোলন শুধু নিশ্চিহ্ন হতো না, এই ছেলে মেয়েগুলা নিশ্চিহ্ন হয়ে যেত। আল্লাহ তাআলা রক্ষা করেছেন। জাস্ট 2 তারিখ দিবাগত রাত্রের একটা অভিজ্ঞতা বলি। 3:30টার সময় একটা ফোন রিসিভ করলাম। দেখলাম যে এখানে যার ফোন রিসিভ করলাম মনে হলো তার আশেপাশে আরো কিছু লোক আছে। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করলাম তোমরা এখানে কয়জন? বললো অল টুগেদার আমরা 12 জন। আমি একটু বিরক্ত হলাম, ধমক দিলাম যে এই ধরনের ঝুঁকিপূর্ণ সময়ে তোমাদের 12 জনকে এক জায়গায় থাকতে বলছে কে? খুব করুণ সুরে ছেলেটা আমাকে বলল, আমাদেরকে আশ্রয় দিবে কে? একথা বলে সে কেঁদে দিল। কে এই সময় আমাদেরকে আশ্রয় দিবে? মুহূর্তটা কেমন ছিল চিন্তা করেন। তারপরে আল্লাহ তাআলার সাহায্যে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তাদেরকে 3 ভাগে ভাগ করে আমরা 3 জায়গায় পাঠানোর চেষ্টা করলাম। এরা মৃত্যুর প্রহরগণ ছিল, যে কোনো সময় তাদেরকে তুলে নিয়ে শেষ করে দেওয়া হবে। এটা 2 তারিখ, আগস্টের 2 তারিখ দিবাগত রাতের 3:30টার চিত্র। আল্লাহু আকবার। পরের দিন 3 তারিখ সেনাবাহিনীর সিনিয়র লোকদেরকে নিয়ে সেনাপ্রধান বসলেন, এই পরিস্থিতিতে আপনাদের কি পরামর্শ? আমরা যতটুকু জানতে পেরেছি ওখান থেকে জনপ্রত্যাশার আলোকে পরামর্শ প্রথমে আসে নাই। তারপরে তিনি নিয়ে বসলেন মিড লেভেল এবং জুনিয়র কমান্ডে যারা আছেন, তারা পরিষ্কার জানিয়ে দিল জনগণের বুকে আর আমরা গুলি চালাবো না। আশ্বস্ত হয়ে গেলাম যে ফায়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তোবা হয়ে যাবে। বেপরোয়া সরকার 2 দিন পুরাপুরি ইন্টারনেট বন্ধ করে দিয়ে কিলিং মিশনে লিপ্ত হলো। এই কিলিং কারা করেছে আমরা সবাই জানি। শত শত মায়ের বুক খালি করলো, আমাদের বোনদেরকে বিধবা বানালো, সন্তানদেরকে এতিম বানালো। পাষাণ হৃদয় ডাইনি সেদিন নির্দেশ দিয়ে দিয়ে এই কাজগুলা করেছিল। কিন্তু আল্লাহর রহমত, তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি চালাইতে পারো না? কয়ে স্যার যেটারে গুলি মারে এইটাই পড়ে, বাকিটা তো দাঁড়ায় থাকে, নড়ে না। দ্যাট ওয়াজ দি সিনারিও। প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল, আমি শহীদ হয়ে যাব, আমার লাশ ফিরবে, কিন্তু বিজয় হাতে না নিয়ে আমি ফিরবো না, পালাবো না। যেই ছেলেটা উত্তরার রাস্তায়
পুলিশের দিকে তেড়ে গিয়েছিল, বয়স মাত্র 7 বছর। আশপাশের সাংবাদিকরা তাকে সামলানোর চেষ্টা করেছে, তাদের বগলের তল দিয়ে সে ক্রস করে গিয়ে পুলিশকে আঘাত করেছে, বলেছে তুই খুনি, তুই আমার ভাইকে হত্যা করেছিস। এই 7 বছরের বাচ্চাকে এই কারেজ কে দিল? আল্লাহ তাআলা দিয়েছে। ছেলেটা পরে শহীদ হয়ে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে জীবন দিল তারা সবাই ছাত্রও ছিল না, অনেকের এই বয়সটাও ছিল না, সরকারি একটা চাকরি পাওয়ার কোনো আশা ছিল না। তো এরা নেমেছিল কেন? যাদের কোটার জন্য আন্দোলন শুরু করেছিল তাদের না হয় একটা কথা আছে যে তাদের অধিকারের জন্য, সার্ভিসে ঢোকার জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করেছে, কিন্তু বাকিরা? এই আন্দোলনে আমরা চেষ্টা করেছি গড়ে গড়ে যাওয়ার। আমরা যেটুকু তথ্য উপাত্ত পেয়েছি এর মধ্যে শ্রমিক সমাজের লোক হলো 48%, শুধু শ্রমিক। এরা অতি সাধারণ শ্রমিক, অতি নিম্ন আয়ের মানুষ। 32% ছাত্র। সেই ছাত্র বলতে শুধু ইউনিভার্সিটি আর কলেজের ছাত্র না, মাদ্রাসারও ছাত্র এখানে আছে। ছাত্র বলতে যা বুঝায় সবাই, আলিম উলামা আছেন, ব্যবসায়ী আছেন, সাধারণ মানুষ আছেন, রাজনৈতিক কর্মী আছেন, সবাই মিলেই শহীদ হয়েছে। এত এত শহীদের ভার আমাদের কাঁধের উপর, আমরা ভুলে গেলাম কিভাবে এত তাড়াতাড়ি? এখানে মাহমুদুর রহমান ভাই আক্ষেপ করে বললেন এক সময় তো আমরা একই সাথে চলছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে পরস্পরের শত্রু হয়ে গেলাম। উনি সবাইকে নিয়ে চলেছিলেন। আমি উনাকে বলবো, হ্যাঁ আপনি আবার উদ্যোগ নেন, আমাদের দোয়াও পাবেন, সমর্থনও পাবেন ইনশাল্লাহ। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য চাই। তবে কথা পরিষ্কার, আমার সন্তান যে কাজ করলে বীর, অন্যের সন্তান সেই কাজ করলে বীর, স্বীকৃতি দিতে হবে। আমার সন্তান অন্যের সন্তান যে কাজ করলে আমি তাকে সন্ত্রাসী বলবো, আমারটাও করলে তাকেও সন্ত্রাসী বলতে হবে। একই কাজের জন্য একজনকে বীর আর আরেকজনকে সন্ত্রাসী বলা যাবে না। এই জায়গায় আসতে হবে। এই জুলাই আমাদের সকলের যদি হয়, তাইলে জুলাইকে আমরা কেন রাজনীতিকরণ করব? এটা তো হওয়া উচিত না। দুপুরেরটা আপনারা শুনেছেন, বিকালের আরেকটা আপনারা শুনেন নাই। সেখানে আমি আরেকটা এম্বারেসিং সিচুয়েশনে পড়েছিলাম, কিন্তু দুপুরে একটা ঘটনা ঘটেছে, আমি আরেকটা সিন ক্রিয়েট করি, এটা আমি চাই নাই বলে সাময়িকভাবে আমি হজম করেছি, সাথে সাথে এরপরে আবার যেখানে প্রতিবাদ করার সেখানে করেছি। কেন এত দলীয়তন্ত্র করতে হবে? এগুলা কিসের লক্ষণ? হ্যাঁ, তারপরে দুঃখ প্রকাশ করেছেন, নিশ্চয়তা দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের আর হবে না। এইটা হবে না, কিন্তু নতুন আরেকটা যেন চলে না আসে, ওইটাও সামলাতে হবে। আমাদের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে মনোজগতে পরিবর্তন লাগবে। মনটা বড় করতে হবে, সবাইকে ধারণ করতে হবে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে, যে সম্মানটুকু যার পাওনা তাকে সম্মানিত করতে হবে। আজকে এখান থেকে আমি পরিষ্কার দাবি জানাই, যারা জীবন দিয়েছে জুলাই যুদ্ধে এবং যারা ফ্যাসিবাদের আমলে পুরা সময় জুড়ে যারা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে, তাদেরকে রাষ্ট্রীয় খেতাব দিতে হবে। এ দায়িত্ব সরকারের। সরকার উদ্যোগ নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। তারা যেন সম্মানজনকভাবে এই সমাজে বেঁচে থাকতে পারে নিরাপত্তার সাথে, তার নিশ্চয়তাই পরিবারগুলোকে দিতে হবে সরকারকে। এর পাশাপাশি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যারা আহত পঙ্গু হয়ে এখনো কাতরাচ্ছেন দেশে কিংবা বিদেশের হাসপাতালে, তাদের সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পুনর্বাসনের সম্মানজনক ব্যবস্থা করতে হবে। আমরা কোনো অপমানজনক ভিক্ষা চাই না তাদের জন্যে। তাদেরকেও রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। যদি সরকার এটা করে,
তাহলে ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আর যে জাতির ঘরে ঘরে মায়েদের গর্বে বীর জন্ম নেবে, এই জাতিকে কেউ হারাতে পারবে না, দমাতে পারবে না ইনশাআল্লাহ। যখন মারা দেখবে যে আমার সন্তান যদি দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য, মানবতার জন্য জীবন দেয়, তাহলে আমার দেশ এবং জাতি আমার পাশে থাকবে। আমি সন্তানের জন্য সম্মানিত হব। তখন মা তার দ্বিতীয় সন্তানটাকে জাতির প্রয়োজনে এগিয়ে দেবে ইনশাআল্লাহ। আর যদি তার উল্টাটা দেখে, প্রথম ছেলের এই অবস্থা দেখে দ্বিতীয় আর একটা ছেলেকে এগিয়ে দিতে কোনো মা রাজি হবে না। অতএব সরকারকে বলবো এই রাস্তাটা খুলে দিন, বন্ধ করবেন না। আমার দ্বিতীয় অনুরোধ, ফেসিবাদী আমলে যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা জুলুমের শিকার হয়েছিলাম, বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, তারপরে নির্বাচন, পেশাগত জীবনে দায়িত্ব পালন, সকল জায়গায় বৈষম্য এবং নিগ্রহের শিকার মানুষ যেটা হয়েছিল, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সব জায়গায় ফেসিবাদের কালো ছায়া এবং ভূত এখনো বিদ্যমান। এটা বদলাতে হবে, পাল্টাতে হবে। মুখে কথা বললে হবে না। আমি আজকেও বিকালের এই সমাবেশে বলেছি, রাজনীতিবিদরা বড় গলায় বলেন আমার চেয়ে দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়, কিন্তু কার্যত আমল করতে গিয়ে তার উল্টাটাই আমরা দেখতে পাই। এখানে কথা এবং কাজে মিল আনতে হবে, এ গরমিল দূর করতে হবে। আপনারা যারা এসেছেন, দেশের 72 ভাগ বাজেট খরচ হয় আপনাদের হাত দিয়ে। ট্রেজারির প্রত্যেকটা টাকা জনগণের টাকা, ট্যাক্সের টাকা, আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করা টাকা, বৈদেশিক উৎস থেকে ঋণ করার টাকা এবং বৈদেশিক অনুদান, এগুলা দিয়েই আমাদের ট্রেজারি। সুতরাং প্রত্যেকটা টাকা জনগণের। ভিখারিও একজন মালিক, বিলিয়নিয়ার মিলিয়নিয়ারও একজন মালিক। ট্যাক্স সবাই দেয়। এই অনুভূতি যদি আমাদের সকলের মাঝে থাকে, আমি আবার মাহমুদ ভাইকে কোট করছি, তিনি বলেছেন আমাদের প্রফেশনাল এক্সিলেন্সের পাশাপাশি আমাদের মোরাল এক্সিলেন্স লাগবে। উইদাউট মোরালিটি কোনো প্রফেশনাল এক্সিলেন্স কোনো সমাজকে ভালো কিছু দিতে পারবে না, বরঞ্চ সমাজের ক্ষতি সাধন করবে। আজকে আপনারা যারা আছেন, আসেন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের দিয়েই শুরু হোক। এ সমাজ আমরা বদলাবো, আমাদের প্রফেশনাল স্কিলের পুরাটা সমাজকে উজাড় করে দেব এবং তার সাথে আমরা আমাদের মরালিটিটা শতভাগ মেনটেন করব। বিপদ আছে, আমি জানি। এই সততার সাথে যারা কাজ করবে তাদেরকে ট্যাগ দেওয়া হবে এরা জামাতে ইসলামী, তাদেরকে মার্জিনালাইজ করার চেষ্টা করা হবে, তাদের উপর বিভিন্ন অবিচার করা হবে, বৈষম্য করা হবে, তাদের পাওনা থেকে বঞ্চিত করা হবে, তাদের খেদমত থেকে রাষ্ট্রকে বঞ্চিত করা হবে। এই জন্য আগেই বলেছি মানসিকতার পরিবর্তন লাগবে। সেই জায়গায় আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা নিজে গদিতে বসতে চাই না শুধু গদির মজা নেওয়ার জন্যে। অন্য কেউ গদিকে ব্যবহার করে অতীতের মতো জনগণের ভাগ্য লুণ্ঠন করুক, ওইটাও আমরা দেখতে চাই না। আমরা চাই দেশে সামাজিক এবং অর্থনৈতিক সুশাসন কায়েম হোক, বিচার সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হোক, শিশু থেকে বৃদ্ধ যার যার জায়গায় সবাই সম্মানিত নাগরিক হিসাবে তার পাওনাটা সে বুঝে পাক, সেই সমাজটাই আমরা চাচ্ছি। ইনশাল্লাহ সমবেতভাবে হাতে হাত মিলিয়ে আমরা এই সমাজ গড়ব ইনশাল্লাহ। আপনাদের এই আজকের আয়োজনে আমাদেরকে দাওয়াত করার জন্য, এখানে আসার জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে সারা জাতির একটাই আওয়াজ, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমরা কথা দিচ্ছি এই ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। প্রতিদিন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয়। আজকেও বহু অনুরোধ নিয়ে বিনিয়ে একজন বলেছেন, সাফ জানিয়ে দিয়েছে আমাদের অবস্থান অপরিবর্তিত, আমরা জনগণের সাথে দেওয়া ওয়াদা আমরা লঙ্ঘন করব না, বেইমানি করব না, আমরা আমাদের জায়গায় আছি।
এবং আমরা নিশ্চিত ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি, এই গণরায় এই বাংলাদেশে এই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।